হাসি ঠাট্টার মাঝে এগিয়ে চলল খেলা। কেউ কারো গুটি কাটছে, কেউ আবার নিজের গুটি বাঁচাতে মরিয়া হয়ে উঠছে। মাঝে মধ্যে পুরো রুমটা হেসে কেঁপে উঠছে। এমন সময় দরজা খুলে ভেতরে উকি দিলেন মায়ার মা। মুখে মিষ্টি হাসি টেনে বললেন, এই তোরা আইসক্রিম খাবি? রাস্তায় আইসক্রিমওয়ালা এসেছে। আইসক্রিমের নাম শুনতেই সবার চোখ যেন একসঙ্গে চকচক করে উঠল। মায়া প্রায় লাফিয়ে উঠল। সত্যি বলছো আম্মু? হ্যাঁ রে বাবা, খেলে যা সবাই, না হলে চলে গেলে পাবি না। লাফিয়ে উঠে দাঁড়ালো সবাই। মায়ার মা হেসে কিছু টাকা বের করে মায়ার হাতে দিলেন। যা, সবাই মিলে কিনে খা, দৌড় দে। টাকা হাতে পেতে আর এক মুহূর্তও দেরি করলো না কেউ। লুডুর বোর্ডটা যেমন ছিল তেমনই ফেলে রেখে হুড়োহুড়ি করে সবাই দরজা দিয়ে বেরিয়ে গেল। সিঁড়ি বেয়ে দৌড়ে নিচে নেমে গেট খুলে রাস্তায় পা রাখতেই চারপাশে চোখ বুলিয়ে খুঁজতে লাগলো তারা। কিন্তু আশেপাশে কোনো আইসক্রিমের গাড়ি না পেয়ে চারপাশে তাকালো সবাই। এমন সময় নজরে পড়ল রাস্তার অনেকটা দূরে একটা আইসক্রিমের ঠেলাগাড়ি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ঘন্টার টুংটাং শব্দটা এখনও শোনা যাচ্ছে, কিন্তু লোকটা এতটাই দূরে চলে গেছে যে দৌড়ে গিয়েও ধরা প্রায় অসম্ভব। মায়া হতাশ হয়ে মুখটা ছোট করে ফেলল। ইস, আর একটু আগে বের হলে পেয়ে যেতাম রে। শিউলি দীর্ঘশ্বাস ফেলল। আমার তো ম্যাঙ্গো আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছিল। ওদের আফসোস করা দেখে হেসে ফেলল আহাদ। এরপর কয়েক সেকেন্ড সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল। মুখগুলো এক একটা এমন হয়ে গেছে যেন খুব প্রিয় কোনো জিনিস হাতের নাগাল থেকে হঠাৎ হারিয়ে গেছে। আরহা মুচকি হেসে সবার মুখের দিকে তাকালো, তারপর নরম স্বরে বলল, আচ্ছা বাদ দাও না, এমন মুখ করে রেখেছো কেন? আইসক্রিম কি আজীবনের জন্য শেষ হয়ে গেছে নাকি? মোড়ের মাথায় গেলে তো আইসক্রিম খেতে পারবো। মায়া ঠোঁট ফুলিয়ে বলল, কিন্তু এখনই তো খেতে ইচ্ছে করছিল। কথাটা শুনে সবাই আরও হালকা হেসে ফেলল। ঠিক তখনই মায়ার চোখ গিয়ে আটকালো বাড়ির সীমানা প্রাচীরের পাশে। একজন মাঝবয়সী লোক দিব্যি নিশ্চিন্তে দাঁড়িয়ে সেখানে প্রসাব করছে। চারপাশে মানুষ চলাচল করছে, তবু লোকটার মধ্যে বিন্দুমাত্র সংকোচ নেই। মুহূর্তে মায়ের মুখটা শক্ত হয়ে গেল। খাটাস একটা, বাবার বয়সী মানুষ, অথচ কাজটা দেখেছিস? ওর কথা শুনে বাকিরাও তাকালো। শিউলিও বিরক্ত হলো। ছি, মানুষের বাড়ির দেয়ালের পাশেই, এদের কি কোনো ম্যানার্স নেই নাকি? সামনে তো পাবলিক টয়লেট আছে। আর ওরা লোকটা বেশি দূরে না হওয়ায় ওদের সব কথা শুনলো, কিন্তু তবুও কোনো কথা বলল না। এমন ভাব করলো যেন কিছুই হয়নি। মায়া কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর চোখ দুটো চিকচিক করে উঠল। ওর মুখে হঠাৎ হাসি ফুটে উঠতে আরহা বুঝে গেল কিছু একটা হতে চলেছে। মায়া না, দোস্ত প্লিজ কিছু করিস না, থাম। তুই এবার কী ভাবছিস? মায়া কোনো উত্তর দিল না। ধীরে ধীরে এক পা দুই পা করে লোকটার দিকে এগোতে লাগলো। শিউলি ফিস করে বলল, ওই, কোথা যাচ্ছিস? কিন্তু এবারও কোনো জবাব নেই। ততক্ষণে লোকটার কাজ শেষ। সে দাঁড়িয়ে নিজের প্যান্টের জিপার আটকাচ্ছিল। ঠিক তখনই মায়া লোকটার একেবারে পেছনে পৌঁছে হঠাৎ করে কপালে হাত দিয়ে টলমল করতে শুরু করলো। উফ, মাথাটা ঘুরছে কেন? আর হাত ধর আমাকে, উফ। বলে সে জ্ঞান হারানোর ভান করে সোজা লোকটার গায়ে গিয়ে ধাক্কা খেলো। লোকটা এমন একটা মুহূর্তের জন্য প্রস্তুত ছিল না, তাই হঠাৎ মায়াকে এমন টলতে দেখে পেছনে পেছনে গেল। কিন্তু তাড়াহুড়ো করে সরতে গিয়ে নিজের পোস্টাপের উপরে পা পিছলে রাস্তার পাশে খোলা ড্রেনে ধপাস করে পড়ে গেল। সাথে সাথে পুরো শরীর ড্রেনের নোংরা ময়লা পানিতে ভরে গেল। এদিকে মায়াও দু এক কদম পিছিয়ে এসে হাঁপাতে হাঁপাতে রাস্তার মাঝে বসে পড়ল, যেন সত্যি মাথা ঘুরে পড়ে যেতে বসেছিল। আরহা ভয় পেয়ে দৌড়ে এলো। মায়া! শিউলি ছুটে এসে ওর কাঁধ ধরে বলল, কিরে, কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? হঠাৎ কি হলো? মায়া ওদের হাত ধরে দাঁড়ালো। এরপর কপাল চেপে ধরে অসুস্থ মানুষের মতো নিচু স্বরে বলল, জানি না রে, হঠাৎ করে মাথাটা কেমন যেন ঘুরে উঠেছিল, তবে এখন ঠিক আছি, ভয় পাস না তোরা। এদিকে ড্রেন থেকে উঠে লোকটা ক্ষোভে ফুঁসতে লাগলো, দেখে হাঁটতে পারেন না? পুরো রাস্তা থাকতে আমার গায়ে এসে পড়তে হবে? এসব কি করলেন দেখুন তো। কথাটা বলে সে রাগে গজগজ করতে করতে মায়ের দিকে তেড়ে আসতে গেল। ঠিক তখনই মায়ার আরহাদের সামনে ঢাল হয়ে দাঁড়ালো আহাদ আর নোমান। এই যে মশাই, একটু দাঁড়ান। কোথায় যাচ্ছেন ওদিকে? আর এমন একজন অসুস্থ মেয়ের ওপর চিৎকার করছেন কেন? লোকটা ক্ষিপ্ত হয়ে বলল, অসুস্থ আবার কি? ইচ্ছে করে। নোমান এবার রাগে গর্জে করে উঠল, ইচ্ছে করে কি? আপনি কি নিজেকে শাহরুখ খান ভাবছেন যে আপনাকে দেখে মেয়েরা আপনার গায়ে ঢলে পড়বে? ফালতুগিরি করার জায়গা পান না, তাই না? একে তো অভদ্রের মতো মানুষের বাড়ির দেয়ালের পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে প্রস্তাব করছেন, আবার উল্টো রাগও দেখাচ্ছেন। এতক্ষণে আশেপাশে কয়েকজন পথচারী থেমে গেছে। তাদের একজন নোমানের কথা ধরে উঠলেন,
ঠিকই তো বলেছে ছেলেটা। এভাবে রাস্তাঘাট নোংরা করে আবার উল্টো ঝগড়া মারাচ্ছেন। পাবলিকের হাতে মার খেয়েছেন কখনো? কয়েক মুহূর্তের মধ্যে ছোটোখাটো একটা ভিড় জমে গেল। চারদিক থেকে নানা কথা শুনে লোকটার রাগ ধীরে ধীরে অস্বস্তিতে বদলে গেল। ভয় পেল সে, তাই আর একটি কথাও না বলে নিজের জামাকাপড় ঝাড়তে ঝাড়তে বিড়বিড় করতে করতে দ্রুত সেখান থেকে চলে গেল। লোকটার চোখের আড়াল হতেই কয়েক সেকেন্ড নীরবতা কাটল। ওরা সবাই চলে এলো মায়াদের বাড়ির ভেতর। ওখানে এসে পরের মুহূর্তেই খিলখিল করে হেসে উঠল মায়া। উফ, ট্রেনে পড়ার সময় লোকটার মুখটা দেখেছিস? বেশ করেছি, এমন যাকে পাবো তাকেই নাস্তানাবুদ করবো, ফালতু লোক। আরহা হতবম্ব হয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, মানে কি, তোর মাথা ঘোরেনি? মায়া হাসতে হাসতে মাথা নাড়ল। একটু না, সব অভিনয়। যতই ভাড়া বাসা থাকি না কেন, তবুও তোর নিজের বাড়ি মতোই। তাহলে সেখানে এসে এমন করবে আর আমি ছেড়ে দেবো? শিউলি প্রথমে অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর নিজেও হেসে ফেলল। তুই একটা আস্ত পাগল। ওর দেখা দেখি বাকি চারজনও হেসে ফেলল। পাঁচজনের হাসিতে মুখর হয়ে উঠল পুরো বাড়ি। একটু আগের আইসক্রিম না পাওয়ার আক্ষেপটাও যেন এই হাসির শব্দে মিলিয়ে গেল। সন্ধ্যে ঠিক 7টা। সারাদিনের ব্যস্ততা ছোটাছুটির পর মির্জাবাড়ির ছাদে জড়ো হয়েছে সবাই। ছাদের উপর হালকা বাতাস বইছে। একপাশে ছোট ছোট ফেয়ারি লাইট টাঙানো, আর মাঝখানে ব্লুটুথ স্পিকার রেখে সবাই গোল হয়ে বসে আছে। মায়াদের বাড়ির আড্ডা শেষে মির্জা বাড়িতে মায়া আর শিউলি প্রথমে আসতে চাচ্ছিল না, কিন্তু যখন শুনলো আরহার জন্মদিন উপলক্ষে কে কোন গান গাইবে, কে নাচবে, এসবের রিহার্সাল হবে, তখন আর না করার প্রশ্নই ওঠেনি। দুজনে তড়িঘড়ি করে চলে এসেছে আরহাদের সাথে, আর নোমানের একটা জরুরি দরকারে বাড়ি ফিরে গেছে সে। মিনি বেগম আর শিহাব নিজেদের বাড়িতে। আবিদ ইসলাম আবার প্রবাসে ফিরে গেছেন। আলতাফ হোসেনও বাড়িতে নেই, সম্ভবত কোনো জরুরি কাজে বাইরে আছেন। বাড়িতে এখন শুধু মহিলারা আর পুরুষদের মধ্যে আহাদ এসেছে। প্রায় কিছুক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পর ভেতর থেকে ট্রেতে করে চা নিয়ে এলো সিমরান। সকলের মাঝে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, আটা তো হবেই, হইহুল্লোড় হবে, নাচ গান হবে, কিন্তু তার আগে চা খাও সবাই। খারাপ লাগবে না আশা করি, কারণ আমি কিন্তু বেশ যত্ন করে চা বানাই। ওর কথা ধরনে মুচকি হাসলো সকলে। এরপর মাঝখানে রাখা ট্রেতে করে একে একে কাপ নিয়ে খেতে শুরু করলো সবাই। আরহার চা তেমন পছন্দ নয়, তবুও সবাই খাচ্ছে, নিজে না নিলে কেমন দেখায়, তাই কাপটা হাতে নিয়ে গলা ছেড়ে বলল, তাহলে আজকের অনুষ্ঠান শুরু করা যাক। আমাদের প্রথম পারফরমেন্স হবে ইবলিশের নানি মায়া। মায়া, তুই একটা গান বল। সঙ্গে সঙ্গে সবাই করতালি দিল। তা দেখে ভ্রু কুঁচকে তাকালো মায়া। কি আরু, বিয়ের পর শেহজাদ ভাইয়াকে পেয়ে কি সব কিছু ভুলে গেছিস নাকি? আমি এবার গান গাই কবে থেকে? মাঝে মধ্যে ওই যা কাকের ডাকের মতো কাকা করি একটু, কিন্তু সেটা কি আর গান হলো? একদম নাটক করবি না। তুই গান পারিস কি না পারিস তা এখানকার কেউ না জানলেও আমি আর আরও জানি, তাই কোনো চালাকি না করে চুপচাপ গান শোনা। শিউলির কথা ভরকে গেল মায়া। চারদিক থেকে সকলে ওর গান শোনার জন্য অপেক্ষা করছে, তাই আর না করলো না। চাটা শেষ করে শান্ত হয়ে বসে গাওয়া শুরু করলো। তোমার নামে রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রের, জানি না যাব কত দূরে এখনো। সকলেই মন দিয়ে ওর গান শুনতে লাগলো। সন্ধ্যার ঠান্ডা হাওয়া, সবাই গোল হয়ে বসে আনন্দ, মায়াময় মধুর সুরে, সব মিলে পরিবেশটা যেন মোহনীয় লাগছে। পুরো গানটা শেষ করে মুচকি হাসলো মায়া, আর সকলেই তালে দিয়ে একে বাহবা দিল। মায়ের গান শেষ হতে সকলেই এবার ধরল নমিকে। নমির নাচ গানের স্কুল আছে, সবসময় যায় না, তবে মাঝে মধ্যেই যায়। ওকে চেপে ধরা দেখে ভ্রু কুচকে তাকালো সে। ধুর, আমি কিছুই গাইব না, গানের গলা ভালো নয় আমার, প্লিজ জোর করিও না। ওর এমন প্রত্যাখ্যানের সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল মায়া। এটা তো হবে না আপু, আমাকে একবার বলাতে আমি রাজি হয়ে গেছি, কিন্তু তুমি বড় হয়ে এমন করলে চিটিং করা হবে না বলো? প্লিজ গাও না আপু, প্লিজ। আর হ্যাঁ, এগিয়ে এসে ওর হাত ধরল। প্লিজ আপু, গাও না, অনেকদিন তোমার গান শুনিনি। বেশি লাগবে না, মাত্র কয়েকটা লাইন, তাহলেই হবে। ওরা যখন এত করে বলছে একবার গান আমা, আমিও তো সেই কবে শুনেছিলাম, ইচ্ছে করছে শুনতে, গা একটা। মমতাজ বেগম নরম সুরে বললেন কথাটা। এতগুলো মানুষের আবদার কি করে ফেরাবে সে? এও কি সম্ভব? অন্যরা কি করতো জানে না নমি, কিন্তু সে ফেরাতে পারল না। শেষ পর্যন্ত হার মানতেই হলো ওকে। ধীরে ধীরে দাঁড়িয়ে চোখ বন্ধ করলো সে। ছাদের ওপর মুহূর্তে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। একটা শুকনো ঢোকিলে মৃদু কণ্ঠে গান শুরু করলো সে। নমির কণ্ঠে ছিল অসাধারণ কোমলতা, কোনো বাড়তি কারুকাজ নয়, তবু প্রতিটি সুর যেন সোজা গিয়ে ছুঁয়ে দিচ্ছিল সবার মন। প্রায় কতটা সময় ধরে সবাই মুগ্ধ হয়ে শুনল। গান শেষ হতে কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না।
তারপর তুমুল হাততালিতে ভরে গেল পুরো ছাদ। আহাত দুহাত একসঙ্গে জোর করে বলল, আল্লাহ, এত সুন্দর গলা নিয়ে মানুষ অফিসে বসে রিপোর্ট বানায়। ছ্যা, আমি হলে কোনো স্টুডিও খুঁজতাম গান গাওয়ার জন্য। শিউলি দীর্ঘশ্বাস ফেলল। এত সুন্দর গলা নিয়ে আপু সংকোচ করলো। অথচ আমার যদি এমন গলা থাকতো, আমি নিজের গান রেকর্ড করে নিজেই সারাদিন শুনতাম। ওর এমন কথা শুনে আবারও হাসিতে ফেটে পড়ল সবাই। হঠাৎ শিউলি হাততালি দিয়ে বলল, গান তো অনেক হয়েছে, এখন নাচ। নমি আপু নাচো। নমি সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, না, আর না। আহাত অবাক হওয়ার ভান করে বলল, এমন করছো কেন আপু? ছোট ছোট বাচ্চাদের তো দিব্যি নাচ শেখাও। আমাদের বেলা তো কার্পণ্য কেন? সেটাই তো। আমরা তো শুনেছি তুমি ক্লাসিক্যাল ডান্সে একদম ওস্তাদ। আমি তো কখনো দেখিওনি তোমার নাচ। এই তোরা দেখেছিস? সবার দিকে ঘুরে প্রশ্ন করলো মায়া। সবাই মাথা ঝাঁকিয়ে উত্তর দিল, কেউ দেখেনি। নমি অসহায় চোখে তাকালো। এমন সময় সিমরান আর চোখে মমতাজ বেগমের দিকে তাকিয়ে বলল, শুধু আপু নয়, আম্মু ভালো ডান্স করে। আমি, আপু, আরু, আমরা সবাই তো মায়ের কাছে ডান্স শিখেছি। ওর কথাটা শুনে বিস্ফোরিত নয় তাকালো মমতাজ বেগম। আর নমি মুচকি হাসলো। বাকিরা অবাক হলো শুনে। এরপর সবাই মিলে ধরলো আরহা, সিমরান আর মমতাজ বেগম একটা গানে ডান্স করবে, আর নমি একাই একটা গানে ডান্স করবে। ছোট ছোট ছেলে মেয়েদের আবদার না করতে না পারলো মমতাজ বেগম। নমির মতো তার মাথার চুলও অনেক লম্বা। বেনি করা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে দিয়ে কোমরে আঁচল গুছিয়ে উঠে দাঁড়ালেন তিনি। সকলেই একসাথে খুশিতে হৈ হৈ করে উঠল। একে একে উঠে এলো সিমরান আর আরহাও। এরপর তিনজনে মিলে একটা রবীন্দ্রসঙ্গীতে ডান্স করলেন। অনেকদিন পর হঠাৎ ডান্স করায় একটু হাঁপিয়ে উঠলেন মমতাজ বেগম, কিন্তু সবার খুশির কথা ভেবে পুরো গানটা শেষ করলো। ডান্স শেষ হতে সবাই জড়িয়ে ধরল মমতাজ বেগমকে। তিনিও দুহাতে আগলে নিলেন সবাইকে। এরপর শুরু হলো নমির পালা। নমিও উঠে দাঁড়িয়ে উনাটা সুন্দরভাবে বেঁধে নিল। কিছুক্ষণের মধ্যে স্পিকারে ভেসে এলো ওরে প্রিয়া গানটা। নমি ধীরে ধীরে চোখ বন্ধ করে নাচের ভঙ্গিতে দাঁড়ালো। প্রথম তালের সাথে ওর হাতের মুদ্রা, চোখের অভিব্যক্তি আর পায়ের ছন্দ যেন চারপাশের পরিবেশটাই বদলে দিল। কেউ আর কোনো কথা বলছে না, সবাই মুগ্ধ হয়ে শুধু দেখছে। ঠিক তখনই আরহার ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল ভিডিও কলিং ক্যাপ্টেন শেহজাদ মির্জা। বেশি খুশি হলো আরহা। 1 সেকেন্ড দেরি না করে তাড়াতাড়ি কলটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওপাশ থেকে শেহজাদের হাসিমাখা মুখ ভেসে উঠল। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। এত আওয়াজ কিসের? কোথা দিয়ে পেঙ্গুইন? আরহা হেসে উত্তর দিল, সামনে তো আমার জন্মদিন, তাই নাচের রিহার্সাল করছে সবাই। কে কোন গান গাইবে, কে নাচবে, সব চলছে। এখন নমি আবু ডান্স করছে। সোহাগ ভ্রু কুচকে তাকালো। তুই নামাজ পড়িস, কোরআন তেলাওয়াত করিস, কয়েকদিন ধরে আলহামদুলিল্লাহ পদ্মার গুরুত্ব দিচ্ছিস, তাহলে আজ আবার এসব কেন? এই না তুই সেদিন বললি নিজেকে শুধরে নিবি, তাহলে আজ আবার এসব নাচ গান? আর হাত ঠোঁট ফুলিয়ে বলল, আরে এটা তো জন্মদিনের অনুষ্ঠান, এখানে একটু নাচ গান করলে কি হবে? বেশি না, একটু আনন্দ করব সবাই। শেহজাদ আরও কিছু বলতে নিল, কিন্তু তার আগে ওর হাত থেকে ফোনটা কেড়ে নিল সোহাগ। এরপর শেহজাদকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, ভাই, তুই হাজি মানুষ, একটু সাইডে থাক, এসব দেখতে হবে না। আরও তুমি ফোনটা একটু ঘোরাও না, আমরাও দেখো কি হচ্ছে। শেহজাদ সঙ্গে সঙ্গে বলে উঠল, সুতো বললে তো পারিস, আরও নমিকে দেখাও, তা না করে ভালো সাজা হচ্ছে। আমার বোনের পেছনে এমনিতেই কুত্তার মতো ঘুরিস, আর আজ নাচের কথা শুনতেই পাগল হয়ে গেছিস। দেখেছিস তোর আসল উদ্দেশ্য কেমন বেরিয়ে গেছে আমার সামনে। ওদের দুই বন্ধুর এমন ঝগড়া দেখে হাসলো আরহা। এরপর ফোনটা ঘুরিয়ে দিল। ক্যামেরা সোজা গিয়ে থামলো নমির দিকে। সাদা হালকা রঙের পোশাকে, বাতাসে উড়তে থাকা চুল, চোখের ভাষার অনুভূতি আর নিখুঁত ভঙ্গিমায় ওর প্রিয়া গানের প্রতিটি তালে নিজেকে মেরে ধরছে নমি। হঠাৎ ওকে এমন দেখে থমকে গেল সোহাগ। কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারল না। ওর চোখ যেন স্ক্রিনে আটকে গেল। কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে থেকে ফিসফিস করে বলল, মাশা আল্লাহ, মাশা আল্লাহ, কারণ নজর না লাগুক, থুথু। কথাটা বলে ও থুথু ছেড়েল নমির দিকে, কিন্তু সেটা ওদিকে না গিয়ে ফোনের স্ক্রিনে পড়ে ঘোলা হয়ে গেল সেটা। তাদেরকে বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলল শেহজাদ। ফোনটা কেড়ে নিয়ে কল কেটে বলল, আবুল শালা, থুতু দিয়ে ফোনটার কী অবস্থা করলি? আর থুতুগুলোর কি গন্ধ, ছ্যাঃ, সারা দাঁত ব্রাশ করিসনি কতদিন থেকে? সোহা কোনো উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল। ওর এমন স্ট্যাচুর মতো চাহনি দেখে হাসলো শেহজাদ। তারপর বলল, দোস্ত,
অন্তত পলকটা ফেল। আর তুই শকুনের নজরে তো পড়েছে আমার বোন, যদি একটু অন্য কারো নজরে পড়তো। কিন্তু যে থুতু দিয়েছিস তাতে করে এই জন্মে আর সম্ভব নয়। সোহাগ আবারও কিছু বলল না, শুধু বুকের ওপর একটা হাত রাখলো। পরের মুহূর্তে যে বেঞ্চে বসেছিল সেখানে নাটকীয় ভঙ্গিতে হেলে পড়ে গেল। শেহজাদ ওর এমন কাণ্ড দেখে কয়েক সেকেন্ড ওর মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর হো হো করে হেসে উঠে বলল, শালা নাটকবাজ কোথাকার। 18ই আগস্ট 2025। মাঝখানে আরও কয়েকটা দিন কেটে গেছে সকলের ব্যস্ততায়। এখন সকাল ঠিক 7টা বাজে। চৌধুরী বাড়িটা তখন ভোরের ব্যস্ততায় মুখর। রান্নাঘর থেকে ভেসে আসছে গরম পরোটা, ডিম ভাজি আর চায়ের ঘ্রাণ। ডাইনিং টেবিলে একে একে নাস্তা সাজিয়ে রাখছেন মমতাজ বেগম। আরহা আর সিমরানও পাশে দাঁড়িয়ে প্লেট গ্লাস গুছিয়ে দিচ্ছে। মাঝে মধ্যে রান্নাঘরে গিয়ে কিছু একটা দেখে আবার ফিরে আসছে। এমন সময় তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো নমি। পরনে হালকা নীল রঙের অফিস ড্রেস, কাঁধে ব্যাগ, হাতে গাড়ির চাবি, মুখে স্পষ্ট ব্যস্ততার ছাপ। সিঁড়ি থেকে নামতেই বলল, আম্মু নিধি ঘুমাচ্ছে, ওর খেয়াল রেখো, আমি বের হচ্ছি। ঠিক তখনই ধীর পায়ে নিচে নেমে এলেন আফতাব হোসেন। তিনিও পুরোপুরি তৈরি, হাতে একটি ফাইল, চোখে মুখে কাজের ব্যস্ততা। দুজনকে একসঙ্গে তৈরি হয়ে নামতে দেখে মমতাজ বেগম অবাক হয়ে বললেন, এত সকালে কোথায় যাচ্ছ তোমরা বাপ মেয়ে মিলে? আফতাব হোসেন ঘড়ির দিকে তাকিয়ে বলল, আজ একটু জরুরি কাজ আছে মমতাজ, এখনই বের হতে হবে। তারপর নমের দিকে তাকে জিজ্ঞেস করলেন, কিন্তু তুমি কোথায় যাচ্ছ মা? অফিস তো এত সকালে নয় তাহলে? নমি দীর্ঘশ্বাস ফেলে ব্যাগটা কাঁধে ঠিক করতে করতে বলল, আজ অফিসে বিদেশি ক্লায়েন্ট আসবে আব্বু, পুরো অফিসটা আগে থেকে রেডি করতে হবে। আবার গতকালে কিছু কাজ জমে আছে, তাই একটু আগেই যেতে বলা হয়েছে। সে কি কথা? তাহলে নাস্তা করবে না তোমরা? খালি পেটে কেউ বাসা থেকে বের হয়? সব কিছু তৈরি মামা, মাত্র 5 মিনিট লাগবে, বসুন। আরহা ডাইনিং টেবিল গোছাতে গোছাতে বলল কথাটা। মমতাজ বেগম আরহার কথা হিসেবে দুজনের দিকে তাকালেন। তা দেখে মুচকি হাসল নমি। মমতাজ বেগমের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মু প্লিজ রাগ করিও না, আজ আর সময় হবে না মা, অফিসে গিয়ে কিছু খেয়ে নেব। এই খেয়ে নেব কথাটা আমি অনেকবার শুনেছি, শেষে দেখি দুপুর পর্যন্ত 1 কাপ কফি খেয়ে থাকিস। বিরক্তির সুরে বললেন মমতাজ বেগম। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকা নমি মৃদু হেসে বলল, মামি তো ঠিকই বলেছে নমি আপু, নিজের শরীরেরও তো একটু খেয়াল রাখতে হবে। তুমি না দিনকে দিন কেমন যেন হয়ে যাচ্ছ। নমি অসহায় ভঙ্গিতে দুজনের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, উফ, তোমরা দুজন একসঙ্গে শুরু করলে আর রক্ষে নেই। এত চিন্তা করছো কেন? এক দুপুর না খেলে আমি মরে যাব নাকি? প্লিজ আম্মু, সত্যি খুব লেট হয়ে যাচ্ছে আমার। ঠিক সেই সময় সিঁড়ির দিক থেকে ছোট ছোট পায়ের শব্দ ভেসে এলো। সবাই ঘুরে তাকাতেই দেখা গেল ফ্রেশ হয়ে পরিপাটি পোশাক পরে ছোট্ট নিধি দৌড়াতে দৌড়াতে ওদের দিকে এগিয়ে আসছে। এসেই সোজা আফতাব হোসেনের পা জড়িয়ে ধরল। নানু ভাই, তুলে নাও, আমি তুলে উঠবো। আফতাব হোসেন নিচু হয়ে কোলে তুলে নিতেই নিধি গম্ভীর মুখ করে বলল, তলো তলো, সময় শেষ, তাড়াতাড়ি তলো, দেখা দিতে হবে। নমে ভ্রু কুচকে অবাক হয়ে বলল, তুমি কোথায় যাবে? আর মাত্র না দেখলাম ঘুমাচ্ছ, পার্টি হলে কখন? মেয়েদের কিছু বলার আগে সদর দরজা ঠেলে ভেতরে ঢুকলো রনি। আমিও এসে গেছি দাদু ভাই, চলো চলো, পরে গেলে আবার রোদ উঠলে গরম বাড়বে। এত সকালে ওকে দেখে সবাই বিস্মিত হয়ে গেল। তার ওপর এমন বড়দের মতো পাকা পাকা কথা। সবাই সেই বিস্মিত মুখ দেখে নিধি মুখে হাত চাপা দিয়ে খিলখিল করে হেসে উঠল। আরহা অবাক হয়ে বলল, রনি তুমি এখানে এলে কার সাথে বাবা? আমি তো নিধির কাছে এসেছি। তোমরা জানো না আমাদের বন্ধুত্বের কথা। পাপা আর মিসের মতো আমরা তো এখন ভালো বন্ধু। হাঁটতে বের হয়ে যখন পাপা আর মিস একসাথে বসে গল্প করে, তখন তো আমি আর নিধি একসাথে খেলি, আর তখনই বন্ধু হয়ে গেছি। হঠাৎ করে রনির মুখে ওকে আর সোহাগকে নিয়ে এমন কথায় হকচকিয়ে গেল নহমে। কেউ ওর এমন অপ্রস্তুত ভাব বুঝলো কি না জানা নেই, কিন্তু রনির কথায় উল্টো প্রশ্ন করল সিমরান, বুঝলাম তোমরা বন্ধু হয়েছ, কিন্তু এত সকালে এখানে কেন এলে? স্কুল নেই আজ? রনি কিছু বলার আগে নিধি গর্বিত ভঙ্গিতে বুক ফুলিয়ে বলল, দাবে না স্কুলে? ননি ভাইয়াকে আমি দেখেছি আজ। আমরা সবাই একসাথে নানু ভাইয়ের হাতে আপিস দাবো। নিধির কথাটা শেষ হতে ড্রয়িং রুমে কয়েক সেকেন্ডের নীরবতা নেমে এলো। পরক্ষণেই উপস্থিত সবাই একসঙ্গে ঘুরে তাকালো আফতাব হোসেনের দিকে। এতগুলো প্রশ্নবোধক দৃষ্টি একসঙ্গে নিজের উপর পড়তে তিনি খানিকটা অপ্রস্তুত হয়ে গেলেন। গলা কাকারে দিয়ে কাচুমাচু মুখে বললেন, ইয়ে মানে?
অনেকদিন তো কোথাও বের হওয়া হয় না, একটু শিশু পার্কে যাব আজ, কিছু পরিচিত মানুষ আসবে আজ ওখানে। আজ যেহেতু শিশু পার্কে যাচ্ছি তাই ভাবলাম ওকেও নিয়ে যাই। কথাটা বলে বলতে কোলে বসে থাকা নিধির মাথায় আলতো করে টোকা দিলেন তিনি। কিন্তু এই ছোট্ট ম্যাডাম আবার সাফ সাফ জানিয়ে দিয়েছে রনিকে ছাড়া কোথাও যাবে না। নিধি সঙ্গে সঙ্গে মাথা নেড়ে গম্ভীর মুখে বলল, হুম, ননি ভাইয়া যাবে, আমার বন্ধু ননি ভাইয়া। ওই সেই শিশুসুলভ গম্ভীর্য দেখে ঘরে সবাই মুচকে হেসে উঠল। আফতাব হোসেনও হেসে ফেললেন। তাই আর কি করা, সকাল সকাল গাড়ি পাঠিয়ে রনিকে নিয়ে আসতে হলো। শাহজাহান সাহেবকে একবার বলতেই উনিও হাসি মুখে রাজি হয়ে পাঠিয়ে দিয়েছে ওকে। কথাটা শেষ হতে নমির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। শুধু সে নয়, বাকিরা অবাক হয়ে একবার আফতাব হোসেনের দিকে আরেকবার নিধির দিকে তাকালো। নমের বুকের ভেতরে অদ্ভুত এক অনুভূতিতে ভরে উঠল। মানুষটা নিধিকে ঠিক কতটা ভালোবাসেন তা যেন প্রতিটি ছোট ছোট কাজে প্রকাশ পায়। অথচ কখনো মুখ ফুটে কিছু বলেন না, না কোনো বাড়তি আধিক্যতা, না নিজের অনুভূতি বড়াই। সব কিছু নীরবে অগোচরে করে যান। নিধির একটা ছোট্ট আবদারও যেন তার কাছে অমূল্য। শুধু নাতনি খুশি হবে বলেই ভোরবেলা গাড়ি পাঠিয়ে রনিকে নিয়ে আসার ব্যবস্থা করেছেন। অথচ এমনভাবে বলছেন যেন ব্যাপারটা খুবই সাধারণ। নমের অজান্তে চোখ দুটো নরম হয়ে এলো। এদিকে তাদের কথাবার্তার মাঝে আফতাব হোসেন কোল থেকে নেমে এলো নিধি। রনির হাতটা টেনে ওদের থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো দুজনেই এই রহস্যময় আচরণ দেখে আরহা ভ্রু কুঁচকে তাকালেও কিছু বলল না, বরং দূর থেকে কৌতূহলী চোখে ওদের দেখছিল। দূরে এসে চারপাশে একবার তাকালো দুজনেই। এরপর নিধি দুহাত দিয়ে রনির কানটা ঢেকে একবারে ফিস ফিস করে বলল, মনে আছে তো? কালো কাতে বলবা না, একদম কাউকে না, আগে আমি দেখব, তারপর তুমি সবাইকে দিও। রনি ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটে উঠল। সেও সমান নিচু স্বরে বলল, চিন্তা করো না, আমি সব রেডি করে রেখেছি, কেউ কিছু বুঝতে পারবে না, সব তোমার মন মতোই আছে। নেদি সন্দেহ ভরা চোখে তাকালো। পাক্কা? একদম পাক্কা। আমরা সবাই আগে আম্মুকে সারপ্রাইজ দেব, তারপর বলবা। আচ্ছা, আগে সারপ্রাইজ, তারপর বলবো। নিধি খুশিতে ছোট করে হাততালি দিতে গিয়েও হঠাৎ থেমে গেল। চারপাশে একবার তাকিয়ে খুব গম্ভীর মুখে আঙ্গুল ঠোঁটে দিয়ে বলল, হেতো না, তবে বুঝে যাবে, তুপ তুপ। রনিও একই ভঙ্গিতে মাথা নাড়ল। কিছুক্ষণ পরে দুজনে এমন ভাব করে দাঁড়িয়ে রইল যেন কিছুই হয়নি। দূর থেকে দৃশ্যটা দেখে আরহা সন্দেহের চোখে বলল, এই জান্ডা বাচ্চারা, তোমরা দুজন আবার কি ফিসফিস করছো? দুজনে একসঙ্গে মাথা নেড়ে বোঝালো কিছু হয়নি, সব কিছু ঠিক আছে। ওদের দুজনের এমন উত্তর দেওয়ার ভঙ্গি দেখে উপস্থিত সবাই হেসে উঠল। হঠাৎ করে কবজিতে ঘড়ির দিকে নজর পড়তে ও লাফিয়ে উঠল নমে। হায় আল্লাহ, এখানে 7:25 বাজে। তোর কতটা লেট হলো, আর দাঁড়ানো যাবে না, গেলাম আমি। আর বাবা নিয়ে তো যাচ্ছ দুই ফাজিলকে, সাবধানে থেকো। রনি আর নিধি, একটু বিরক্ত করবে না নানু ভাইকে, কেমন? ভদ্র হয়ে ঘুরবে পার্কে, কারোর সাথে মারামারিও করিও না। শেষ করার কথাটা রনির নিধির দিকে তাকিয়ে বলল নমি। দুজনে মাথা নেড়ে বোঝালো ওরা ভদ্র হয়ে থাকবে। তা দেখে মুচকি হেসে দরজার দিকে এগোতে নিলেই পেছন থেকে ডাকলো আরহা, নমি আপু, 1 মিনিট। আবার কি হলো, দ্রুত বলো। নমে বিরক্ত হয়ে ঘুরে তাকাতে আরহা মুচকি হেসে বলল, সকালে কিছু খেলে না সমস্যা নেই, কিন্তু লাঞ্চে অফিসের ক্যান্টিন থেকে কিছু কিনে খেও না প্লিজ। কেন, আবার কি? না তেমন কিছু না, আজ দুপুরে তোমার পছন্দের ভুনা খিচুড়ি রান্না করব, সঙ্গে ডিম ভুনা আর গরুর মাংস থাকবে। লাঞ্চের সময় আমি নিজে তোমার অফিসে নিয়ে যাব। কথাটা শুনে নওমির ব্যস্ত মুখেও হাসি ফুটে উঠল। সত্যি? হুম, তাই বাইরের কিছু খাওয়ার দরকার নেই। নওমি এগিয়ে এসে আরহার গাল আলতো করে টিপে দিল। আচ্ছা, তাহলে তোমার হাতের ভুনা খিচুড়ির অপেক্ষাতে থাকলাম। চল বাবা, এবার সত্যি বের হওয়া যাক, আর দেরি করলে আমার মিটিংও মিস হবে। নিধি সঙ্গে সঙ্গে দুহাত উঁচু করে লাফিয়ে উঠল। ইয়ে, আপিস দাবো। রনিও হেসে নিধির ছোট্ট হাতটা শক্ত করে ধরে ফেলল। তারপর চারজন একসঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে গেল। পেছনে দাঁড়িয়ে মমতাজ বেগম আর আরহা ওদের যেতে দেখে আবার একবার মুচকি হাসলেন। দুজনের মনে হচ্ছিল নিধি আর রনি নিশ্চয়ই কোনো দুষ্টুমি পরিকল্পনা করছে, তবে সেটা কি তা এখনই বোঝার উপায় নেই। সকাল ঠিক 10টা। সারা রাতে টানা অভিযানের পর প্রায় ঘণ্টাখানেক ধরে কর্নেল আসাদ শিকদারের কক্ষে চলছে বিস্তারিত ব্রিফিং। উদ্ধার হওয়া আলামত, নাটক, ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ, ফরেনসিক টিমের কাছে পাঠানোর নির্দেশ, পরবর্তী তদন্তের রূপরেখা, একটার পর একটা বিষয় খুঁটিয়ে আলোচনা হয়েছে।
শেহজাদ আর সোহাগ দুজনে নিজের সংগ্রহ করা প্রতিটি তথ্য সাজিয়ে তুলে ধরেছে। কোথায় কি পাওয়া গেছে, কোন তথ্য কোন সূত্রের সঙ্গে মিলছে, কোন দিকটা এখনও যাচাই করা বাকি, কোনো কিছুই বাদ যায়নি। সবশেষে প্রয়োজনীয় ফাইলগুলো টেবিলের ওপর রেখে দুজনে সোজা হয়ে দাঁড়ালো। পারমিশন টু লিভ স্যার। আসাদ শিকদার মাথা নাড়লেন। ক্যারি ওয়ান। স্যালুট করে দরজার দিকে এগিয়ে গেল শেহজাদ আর সোহাগ। বেরিয়ে যাওয়ার জন্য দরজা হাত রাখতেই পেছন থেকে ভেসে এলো কর্নেল আসাদ শিকদারের গম্ভীর কণ্ঠ। ক্যাপ্টেন শেহজাদ, লেফটেন্যান্ট সোহাগ, 1 মিনিট। দুজনে থেমে আবার ঘুরে দাঁড়ালো। ওরা ঘুরতে আসাদ শিকদার টেবিলের ওপর রাখা দুটি ফাইল ওদের দিকে বাড়িয়ে দিলেন। শেহজাদ ফাইলগুলো হাতে তুলে নিতেই মুচকি হাসলেন তিনি। গত কয়েক সপ্তাহ ধরে তোমাদের দুজনের ছুটি আবেদন আমার টেবিলেই ছিল। সোহাগ একবার অবাক হয়ে শেহজাদের দিকে তাকালো। ওর আবেদন তো অনেক আগে করা হয়েছিল, এতদিন কোনো উত্তরই আসেনি। তবে কি অবশেষে সেই আবেদনের সিদ্ধান্ত এসেছে? আসাদ শিকদার যেন সোহাগের মনের কথাই বুঝতে পারলেন, তাই মৃদু হেসে বললেন, তুমি কি ভাবছো তা বুঝতে পারছি লেফটেন্যান্ট। হ্যাঁ, এতদিন আবেদনগুলো আমার কাছে ছিল, ইচ্ছে করে অনুমোদনের জন্য পাঠাইনি। তদন্তের এই পর্যায়ে টিমের মূল 2 অফিসারকে একসঙ্গে ছুটিতে পাঠানো সম্ভব ছিল না। তোমাদের উপস্থিতি তখন অত্যন্ত জরুরি ছিল। তিনি কয়েক মুহূর্ত থেমে দুজনের দিকে তাকালেন। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ শেষ হয়েছে। বাকি কাজগুলো নিয়মিত টিম দিয়ে পরিচালনা করা সম্ভব। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তোমাদের ছুটির আবেদন অনুমোদন করা হয়েছে। এরপর তিনি শেহজাদের দিকে তাকিয়ে বললেন, ক্যাপ্টেন, কয়েক বছরে তুমি তোমার অর্জিত ছুটির বেশিরভাগই ভোগ করনি। বিয়ের পরও কোনো ছুটি নাওনি। একটার পর একটা অপারেশন, এরপর এই দীর্ঘ তদন্ত, সব মিলিয়ে নিজের ব্যক্তিগত জীবনের জন্য সময়ই বের করনি। সেই কারণে তোমার জমে থাকা অর্জিত ছুটির একটি অংশ এখন অনুমোদন করা হয়েছে। আগামীকাল থেকে তোমার 90 দিনের ছুটি কার্যকর হবে। শেহজাদের মুখে তেমন কোনো পরিবর্তন এলো না। আগের মতো দৃঢ় কণ্ঠে বলল, থ্যাংক ইউ স্যার। এরপর আসাদ শিকদারের দৃষ্টি গেল সোহাগের দিকে। লেফটেন্যান্ট, তোমার আবেদনও অনুমোদিত হয়েছে। তবে তুমি অনেক ছুটি আগেই ভোগ করেছো, তাই তোমাকে 1 মাসের ছুটি দেওয়া হয়েছে। সোহাগের মুখে মুহূর্তে উচ্ছ্বাস ফুটে উঠল। থ্যাংক ইউ স্যার। আসাদ শিকদার মৃদু হেসে চেয়ারের পিঠে হেলান দিলেন। তোমাদের এমন খুশি থেকে আমারও ভালো লাগছে। তবে খুশি হওয়ার আগে একটা কথা মনে রেখো, ছুটি মানে সেনাবাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়। দেশের প্রয়োজনে যে কোনো জরুরি পরিস্থিতিতে তোমাদের ছুটি বাতিল করে সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে বলা যেতে পারে। তার জন্য তৈরি থেকো। শেহজাদ ও সোহাগ একসঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলল, ইয়েস স্যার। কর্নেল আসাদ শিকদারের দৃষ্টি এবার স্থির হলো শেহজাদের দিকে। আর ক্যাপ্টেন, এবার আর কাজকে অজুহাত বানিও না। দেশের দায়িত্ব যেমন আছে তেমন পরিবারের প্রতিও দায়িত্ব আছে। সবসময় কাজ কাজ করে পরিবারকে অবহেলা করো না। মনে রেখো, জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না। শেহজাদের মুখে হালকা হাসি ফুটে উঠল। নীরবে মাথা নত করে বলল, জি স্যার। আরও কিছুক্ষণ কথা বললেন আসাদ শিকদার। এরপর কথা শেষ হতে দুজনে শেষবারের মতো নিখুঁত ভঙ্গিতে স্যালুট করলো। এরপর দুজনে একসঙ্গে কক্ষ থেকে বেরিয়ে এলো। কর্নেল আসাদ শিকদারের কক্ষ থেকে বেরিয়ে আসতেই নিজের উচ্ছ্বাস আর সামলাতে পারল না সোহাগ। ইয়েস! খুশিতে প্রায় চিৎকার করে এক ঝটকায় শেহজাদকে জড়িয়ে ধরল সে। 1 মাস, পুরো 1 মাসের ছুটি। ভাই, বিশ্বাস কর, এখনও মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। শেহজাদ বিরক্ত মুখে ওকে নিজের থেকে সরিয়ে নিল। এরপর ভ্রু কুঁচকে বলল, ছাড় শালা। করিডোরের মধ্যে দাঁড়িয়ে এভাবে জড়িয়ে ধরেছিস কেন? তোর এই গায়ে পড়ার স্বভাবটা কবে যাবে? শালা লেসবিয়ান, তোর থেকে তো মেয়ে মানুষই ভালো আছে। ওরা খুশি হলে একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু তোর মতো এমন আচরণ করে না। কথাটা শুনে কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়ালো সোহাগ। এরপর হো হো করে হেসে উঠল। তুই আজ আমাকে লেসবিয়ান আর থার্ড জেন্ডার যাই বলিস না কেন, আমি খুশিটা সামলাতে পারছি না। ওফ, মনে হচ্ছে যেন যুদ্ধে জিতে মেডেল পেয়ে গেছি।